তাহলে কেমন আছো তোমরা সবাই? তো আজকে ফাইনালি ডাব্লিউডাব্লিউইর ব্যাকল্যাশ হয়ে গেছে। তো ব্যাকল্যাশ নিয়ে তো কথা হবেই, কিন্তু তার আগে একটা কথা বলে রাখি যে এতদিন ভিডিও আসেনি কেন। প্রথমে তো গরমে আবার অবস্থা খারাপ, আর দ্বিতীয়ত একটা ফালতু দেশ, একটা একের নম্বরের ফালতু দেশ এখন আমাদের পেছনে লেগেছে, যাদের কোনো ক্ষমতা তো নেই, আছে শুধু বাতেলা। আর যারা এই মুহূর্তে দাঁড়িয়ে বলছে যুদ্ধ নয় শান্তি চাই, দেখো যুদ্ধ আমরা কেউই চাই না, শান্তি আমরা সবাই চাই, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে যুদ্ধ ছাড়া উপায় নেই। কারণ পাকিস্তানের মতো দেশ যতদিন পৃথিবীতে আছে ততদিন পৃথিবীতে টেররিজমের আতঙ্ক থাকবে, কারণ এই পাকিস্তানের মতো ফালতু দেশটা হলো টেররিজমের আঁতুড়ঘর। আর এই দেশটা আছে বলেই পুরো পৃথিবীতে যত টেররিস্ট অ্যাটাক হচ্ছে সেগুলো হতে পারছে, কারণ এদের আশ্রয় দিয়ে কে রেখেছে? এই পাকিস্তানের মতো ফালতু দেশটা। আর এই দেশটার এখন অস্তিত্ব টিকিয়ে রেখেছে কেন আমি তো সেটাই বুঝতে পারছি না। যদি আমার হাতে ক্ষমতা থাকতো আমি তো দেশটার অস্তিত্বই রাখতাম না। কিন্তু সে তো আমাদের আর কি বলবো, যে এখন প্রধানমন্ত্রী, সে তো জানি না কোন দয়ায় দেশটার এখন অস্তিত্ব টিকিয়ে রেখেছে। আর এই পাগলগুলো, এই আতালগুলো জানি না কিসের ভিক্টরি সেলিব্রেট করতে লেগেছে এখন। ব্যাটারা এমনিই 2 নম্বরই। আর পাকিস্তানের মতো দেশ আছে বলেই এই যত সমস্যা এগুলো সৃষ্টি হচ্ছে। আর যারা এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানকে সাপোর্ট করছে তাদের মতো ফালতু লোকও দুটো নেই। দেশ সবার আগে। আমি জানি না কে কে এই মুহূর্তে আমার অডিয়েন্সের মধ্যে পাকিস্তানকে সাপোর্ট করছে, আমি তো বলবো তারা আমার ভিডিও নাই দেখো, আমাকে আনসাবস্ক্রাইব করে দাও, সেটাই ভালো। কারণ এরকম দর্শকও আমি চাই না যারা কিনা এই পাকিস্তানের মতো দেশকে এই সিচুয়েশনে দাঁড়িয়ে সাহায্য করছে। প্রথমেই বলে রাখি, এটা কোনো দেশ দখলের যুদ্ধ নয়, এটা কোনো ধর্মের বিরুদ্ধে যুদ্ধ নয়। এই যুদ্ধটা শুরু হয়েছিল টেররিজমের এগেনস্টে। আর পাকিস্তানের মতো দেশ আছে বলেই তারা টেররিজমকে সাপোর্ট করতে যুদ্ধে নেমেছে। তো নেমে যখন পড়েছো, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, তারপর এটা নিয়ে আরও কথা হবে। কিন্তু আপাতত এই পাকিস্তানের মতো দেশকে দেওয়ার মতো মানে যত গালাগালি আছে সবই কম পড়বে, কিন্তু এই চ্যানেলে আমি গালাগালি দিই না, তো আর কী বা করা যাবে। যাই হোক, তো ফিরে আসা যাক ব্যাকল্যাশের কথায়। তো আজকে ফাইনালি ব্যাকল্যাশ হয়ে গেছে, তো ব্যাকল্যাশের প্রত্যেকটা ম্যাচকে নিয়ে কথা হবে। আর কি কি দেখা গেল ব্যাকল্যাশে, কী কী সারপ্রাইজ এলো, কী কী রিটার্ন হলো, সেসব নিয়ে কথা হবে। তো ভিডিওটা পুরোটা থেকে স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথম আমরা ম্যাচ দেখতে পাই ফেটাল 4-ওয়ে ম্যাচ ফর ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ, যেখানে জেকব ফাডু তার টাইটেল ডিফেন্ড করছিল। এবার এই ম্যাচে না সবাইকে মানে শাইন করার সুযোগ দেওয়া হয়েছে। সবার প্রথমে আমরা দেখেছিলাম এলএ নাইটের আপার হ্যান্ড ছিল, তারপর আমরা দেখেছিলাম ড্যামিয়ান প্রিস্টের আপার হ্যান্ড ছিল যখন সে সবাইকে মেরে ধরে বের করে দিচ্ছিল। তারপর ধীরে ধীরে জেকব ফাডু এই ম্যাচে নিজের কবজা করতে শুরু করে। আর একটা মোমেন্টে আমরা জেকব ফাডু আর ড্রিউ ম্যাকেন্টায়ারের মধ্যে একটা 1-on-1 মোমেন্ট দেখতে পেয়েছিলাম, আর সেই সময় তো ক্রাউড পুরো ক্রেজি হয়ে গেছিলো। তো তারপর আমরা দেখতে পাই এই ম্যাচে একটা দারুণ সিকোয়েন্স, যেখানে সবাই সবার ফিনিশার হিট করছিল। আর লাস্টে যখন ড্রিউ ম্যাকেন্টায়ার ড্যামিয়ান প্রিস্টকে তার ক্লেমোর কিক দিয়েছিল, তখন ড্যামিয়ান প্রিস্ট গিয়ে পড়েছিল এলএ নাইটের উপরে, যেই এলএ নাইটকে কিছুক্ষণ আগে ড্যামিয়ান প্রিস্ট নিজেই একটা সাউথ অফ হেভেন চোক স্ল্যাম মেরে দিয়েছিল। তো সেইখানে ড্যামিয়ান প্রিস্ট জিতেই যাচ্ছিল, কিন্তু সেই সময় ড্রিউ ম্যাকেন্টায়ার সেই পিনটাকে ব্রেক করে। তারপর একটা মোমেন্টে আমরা দেখতে পাই যে ড্রিউ ম্যাকেন্টায়ার জেকব ফাডুকে একটা ক্লেমোর কিক দিয়ে দেয়, তারপর এলএ নাইটকে পিন করে আমাদের ড্রিউ ম্যাকেন্টায়ারও প্রায় জিতেই যাচ্ছিল, কিন্তু সেই সময় রেফারি পা ধরে টেনে ড্যামিয়ান প্রিস্ট রেফারিকে বের করে দেয়, যার ফলে ড্রিউ ম্যাকেন্টায়ার জিততে পারে না। মানে বলা যেতে পারে ড্যামিয়ান প্রিস্ট আরও একবার ড্রিউ ম্যাকেন্টায়ারকে স্ক্রু করে দেয়। আর তারপর ড্রিউ ম্যাকেন্টায়ারের মাথা পাগল হয়ে যায়, আর আমরা দেখতে পাই ড্রিউ ম্যাকেন্টায়ার আর ড্যামিয়ান প্রিস্টকে রিং সাইডে মারপিট করতে থাকে, আর করতে করতে দর্শকদের মাঝে চলে যায়। ওইদিকে রিংয়ে এলএ নাইট আর জেকব ফাডুর মধ্যে মারপিট চলতে থাকে, কিন্তু আমরা দেখতে পাই যে ড্রিউ ম্যাকেন্টায়ার আর ড্যামিয়ান প্রিস্ট একটা টেবিলের উপর গিয়ে পড়ে, আর যার পর এদের খেলা শেষ হয়ে যায়। এরা আর এই ম্যাচে মানে কামব্যাক করতে পারে না। এবার ওই দিক থেকে রিং সাইডে তখন বেঁচে থাকে এলএ নাইট আর জেকব ফাডু। আর দেখে মনে হয় যে জেকব ফাডু ট্রাই তো করছে, কিন্তু জেকব ফাডু ঠিক মতো মানে এই ম্যাচে নিজের কবজা বানাতে পারছে না এবার। আর এলএ নাইটের এবার আপার হ্যান্ড আছে, তো এলএ নাইট জেকব ফাডুকে মেরে ধরে অ্যানাউন্সার টেবিলে শুইয়ে দেয়। আর তারপর একটা এলবো ড্রপ টাইপের কোনো মুভের জন্য যাচ্ছিল, কিন্তু সে যখন রিংয়ের কর্নারে একদম টপ রোপে চড়ে বসে, তখন সেখানে চলে আসে সোলো সিকোয়া। আর সোলো সিকোয়া জেকব ফাডুকে অ্যানাউন্সার টেবিল থেকে ফেলে দেয়। তো দেখে মনে হয় এবার সোলো সিকোয়া কিছু করবে, কিন্তু সোলো সিকোয়া একা আসেনি। যখন এলএ নাইট সোলো সিকোয়াকে মারতে যায়, তখন সেখানে ডেবিউ হয় জেফ কবের। আর জেফ কব এখানে ডাব্লিউডাব্লিউতে তার ডেবিউ করে, আর এসেই এলএ নাইটকে মেরে ধরে একবারে সর্বনাশ করে দেয় এলএ নাইটের। তো তারপর আর যেহেতু এটা ফেটাল 4-ওয়ে ম্যাচ ছিল, তাই কোনো ডিসকোয়ালিফিকেশন তো হয় না এখানে। তো তারপর আমরা দেখতে পাই তারা এলএ নাইটকে রিংয়ের মধ্যে নিয়ে যায়, আর তারপর জেকব ফাডু সুযোগ পেয়ে যায়। এই সুযোগটা পেয়ে জেকব ফাডু তার ফিনিশার হিট করে এই ম্যাচটা জিতে যায়। কিন্তু এই ম্যাচ জেতার পর আমরা দেখতে পাই জেকব ফাডুর মুখে কোনো আনন্দ নেই, উল্টে সে তো অবাক হয়ে গেছে যে এইটা সোলো সিকোয়া কাকে নিয়ে এলো। আর সোলো সিকোয়া নিজের পায়ে আবার কুড়ুল মেরে দিয়েছে, কারণ সোলো সিকোয়া যাকে নিয়ে ডেবিউ করিয়েছে তাকে দেখে সোলো সিকোয়ার থেকেও বেশি
বেশি পাওয়ারফুল মনে হচ্ছে, আর কিছুদিন পর সেও সোলো সিকোয়ার থেকে বেশি আগে এগিয়ে যাবে, আর সোলো সিকোয়া যেখানে পড়ে আছে সেখানেই পড়ে থাকবে। তো বলা যেতে পারে সোলো সিকোয়া আবার নিজের পায়ে কুড়ুল মেরে দিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে এবার এখানে সোলো সিকোয়া আর জেফ কব যে টিমটা বানিয়েছে এই টিমটার এগেনস্টেই এবার জেকব ফাটু নামবে, আর দেখা যাক এবার জেকব ফাটু আর সোলো সিকোয়ার মধ্যে ফিউড কখন স্টার্ট হয়, কিন্তু আলটিমেটলি দেখে মনে হচ্ছে আমরা সেই ফিউডের দিকেই অগ্রসর হচ্ছি। নেক্সট ম্যাচ আমরা দেখতে পাই দুই আইরিশ ওমেনের মধ্যে ফর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ, যেখানে আমাদের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন লায়রা ভ্যালকাইরিয়া তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল এগেনস্ট বেকি লিঞ্চ। এবার এই ম্যাচে আমি বলবো আজকে লায়রা ভ্যালকাইরিয়া শাইন করার সুযোগ পেয়েছে, আর লায়রা ভ্যালকাইরিয়া আজকে দেখিয়ে দিয়েছে যে তার মধ্যে কতটা দম আছে। তো বেকি লিঞ্চ সবার প্রথমে যেহেতু সে এখন হিল টার্ন করে নিয়েছে, সে তার হিল ট্যাকটিক্স ব্যবহার করার চেষ্টা করছিল, আর এই ম্যাচটা প্রথম দিকে একটু স্লো পেসে শুরু হয়েছিল, কিন্তু তারপর ধীরে ধীরে লায়রা ভ্যালকাইরিয়া নিজের গ্রিপ এই ম্যাচের মধ্যে আনে, আর তারপর আমরা লায়রা ভ্যালকাইরিয়ার তরফ থেকে বিভিন্ন ধরনের সাবমিশন মুভ দেখতে পাই, কিন্তু বেকি লিঞ্চকে সে কোনোভাবেই পরাস্ত করতে পারে না। আর আমরা বেকি লিঞ্চের তরফ থেকে এই ম্যাচে পরপর 3টে ম্যান হ্যান্ডেল স্ল্যাম দেখেছিলাম, আর সেই 3টে ম্যান হ্যান্ডেল স্ল্যাম খাওয়ার পরও লায়রা ভ্যালকাইরিয়া কিক আউট করে। তো প্রথম ম্যান হ্যান্ডেল স্ল্যাম খাওয়ার পর কিক আউট করবে এটা জানা কথা ছিল, কিন্তু তারপরে যে দুটো ম্যান হ্যান্ডেল স্ল্যাম আমাদের বেকি লিঞ্চ দিয়েছিল লায়রা ভ্যালকাইরিয়াকে, সেইগুলোর থেকে যখন লায়রা ভ্যালকাইরিয়া কিক আউট করেছিল তখন দেখে মনে হচ্ছিল যে না, লায়রা ভ্যালকাইরিয়া একটা জিনিস বটে। তো আলটিমেটলি আমরা দেখতে পাই এই ম্যাচের ফিনিশ কিছুটা এইভাবে হয়, যখন দুজনই আর কি রোল আপ করে দুজনকে পিন করার চেষ্টা করছিল, কিন্তু তার আগে আমরা একটা মোমেন্ট দেখেছিলাম যখন আমরা দেখেছিলাম যে বেকি লিঞ্চ তার হিল ট্যাকটিক্স ইউজ করার জন্য সবার প্রথমে চিয়ার নিয়ে এসেছিল, আর সে চিয়ার শট মারতে যাচ্ছিল, কিন্তু যেহেতু এই ম্যাচটা কোনো নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ না, তো সেই কারণে রেফারিকে সেটা আটকাতে বাধ্য হয়, আর রেফারি যখন সেই চিয়ারটা রাখতে যায় তখন ওই দিক থেকে বেকি লিঞ্চ একটা টার্ন বাকেলকে এক্সপোজ করে দেয়, আর সেই সেই এক্সপোজ টার্ন বাকেলে লায়রা ভ্যালকাইরিয়াকে মারার চেষ্টা করেছিল কিন্তু মারতে পারে না, আর আলটিমেটলি রেফারি সেটা দেখে নেয়। রেফারি যখন সেই টার্নবাকেলটাকে আর কি আটকাতে যায় তখন 1 সেকেন্ডের জন্য লায়রা ভ্যালকাইরিয়ার একটা পিন ব্রেক হয়ে যায়, বেকি লিঞ্চকে পিন করছিল, জাস্ট 1 সেকেন্ডের জন্য বেকি লিঞ্চ সেখানে কিক আউট করে। তো এইভাবে এই ম্যাচটার বিভিন্ন ওএমজি মুভমেন্ট আমরা দেখতে পাই, সবাই দিস ইজ অসম চ্যান্টও করছিল, কিন্তু আলটিমেটলি যেমন বলছিলাম যে এই ম্যাচটা ফিনিশ কিছুটা এইভাবে হয় যখন রোল আপ করে দুজনকে পিন করার চেষ্টা করছিল, আর সেখানে লায়রা ভ্যালকাইরিয়া সফলতা অর্জন করে, যখন লায়রা ভ্যালকাইরিয়া বেকি লিঞ্চকে রোল আপ করে পিন করে দেয়, কিন্তু পিন হওয়ার সাথে সাথেই বেকি লিঞ্চ লায়রা ভ্যালকাইরিয়ার উপর আবার অ্যাটাক করে তাকে ডিসআর্ম হার দিয়ে দেয়, আর এইভাবে লায়রা ভ্যালকাইরিয়ার উপর অ্যাটাক করে বেকি লিঞ্চ বুঝিয়ে দেয় যে ম্যাচটা হয়তো সে হেরে গেছে, কিন্তু এই রাইভালরিটা এখনও শেষ হয়নি, বেকি লিঞ্চের নজর এখনও লায়রা ভ্যালকাইরিয়ার দিকে আছে আর তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের দিকে আছে। নেক্সট আমরা এবার মেন্সদের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পাই, যেখানে আমাদের মেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন ডমিনিক মিস্ট্রিও তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল এগেনস্ট পেন্টা। এবার দুজনই যেহেতু লুচাডোরা, দুজনই যেহেতু হাই ফ্লায়ার, তো ম্যাচটা খুব ফাস্ট পেসে শুরু হয়, আর আমরা এই ম্যাচে প্রথম দিকটায় খুব কুইক অ্যাকশনস দেখতে পাই আর অনেক হাই ফ্লাইং মুভও দেখতে পাই। তো আমরা পেন্টার তরফ থেকেও অনেক হাই ফ্লাইং মুভ দেখতে পাই, ডমিনিকের তরফ থেকে কাউন্টার দেখতে পাই, ডমিনিকের তরফ থেকে আমরা 619ও দেখতে পাই, পেন্টার তরফ থেকে আমরা একটা মেক্সিকান ডিস্ট্রয়ার দেখতে পাই, তাও রিংয়ের অ্যাপ্রনের দিকে, একদম রিংয়ের সাইডে। তো তারপর আমরা দেখি যে এই ম্যাচে টার্নিং পয়েন্ট আসে যখন কাল্লিতো এই ম্যাচে ইন্টারফেয়ার করার চেষ্টা করে, রেফারির নজর যখন কাল্লিতোর দিকে ছিল তখন পেছন থেকে ডমিনিক মিস্ট্রিওকে সাহায্য করতে ফিন ব্যালার আর জেডি ম্যাকডোনা চলে আসে। এবার জেডি ম্যাকডোনা তো পেনটাকে ধরে রেখেছিল, আর সেই সময় ফিন ব্যালারের মারা উচিত ছিল পেনটাকে, তো ফিন ব্যালার এখানে একটু সময় নষ্ট করে, আর ফিন ব্যালার একটা চেয়ার আনতে চায়, আর ফিন ব্যালার যখন সেই চেয়ারটাকে এনে ওই দিক থেকে পেনটাকে মারতে যাচ্ছিল তখন সেটা দেখে ফেলে রেফারি, আর রেফারি আর সেটা করতে দেয় না, তারপর তিনজনকেই সেখান থেকে বের করে দেয়। আর রেফারি যখন সেই তিনজনকে সেখান থেকে বের করে দেয় তখনও ডমিনিকের সাহায্যের হাত কমেনি, কারণ পেছন থেকে চলে আসে আমাদের এল গ্র্যান্ডে আমেরিকানো, আর এল গ্র্যান্ডে আমেরিকানো এসে তার মাথায় যে সেই মেটাল প্লেট লাগানো থাকে সেটা দিয়ে অ্যাটাক করে দেয় পেনটাকে, আর পেনটাকে অ্যাটাক করার পর পেনটা আর এই ম্যাচে কিছু করতে পারে না, ডমিনিক মিস্ট্রি এই ম্যাচটাকে জিতে যায়, কারণ ওই দিক থেকে ফিন ব্যালারও রেফারিকে ডিস্ট্র্যাক্ট করতে চলে আসে। তো ফিন ব্যালার আপাতত পেনটাকে হারিয়ে তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিয়েছে। এবার দেখে মনে হচ্ছে পেন্টা ভার্সেস এল গ্র্যান্ডে আমেরিকানোর ফিউচারের জন্য কন্টিনিউ হবে, আর ওই দিক থেকে ডমিনিক মিস্ট্রি আর ফিন ব্যালারের স্টোরি তো পড়েই আছে। তো ম্যাচটা তো এন্টারটেইনিং ছিল, কিন্তু এবার দেখা যাক ফিউচারে ফিন ব্যালার আর ডমিনিকের স্টোরি কীভাবে প্রোগ্রেস করে, কিন্তু কিছু না কিছু তো এদের মধ্যে হতেই চলেছে। নেক্সট ম্যাচ হয়েছিল গুন্থার ভার্সেস প্যাট ম্যাকাফের মধ্যে, আর এই ম্যাচের শুরুতেই মাইকেল কোল বলে দিয়েছিল যে মাইকেল কোল আজকে একটা এমন কাজ করতে চলেছে যেটা সে তার কেরিয়ারে আগে কখনো করেনি, কারণ সে আজকে এই ম্যাচে পুরোপুরি বায়াসড হতে চলেছে। কার উপর? প্যাট ম্যাকাফির উপর, অবশ্যই, কারণ প্যাট ম্যাকাফি তাকে বাঁচানোর জন্যই এই ম্যাচে নেমেছে। তো এই ম্যাচটা শুরু হয়, আর আমি সত্যি কথা বলবো এই ম্যাচে প্যাট ম্যাকাফি এক্সপেকটেশনের থেকে বেশি পারফর্ম করে দিয়েছে। তো এইটা আমি জানতাম যে প্যাট ম্যাকাফি ভালো একটা ম্যাচ ডেলিভার করবে, কিন্তু সে যে এতক্ষণ গান্থারের সামনে টিকে যাবে
এইটাই মানে একটা অবাক করার মতো বিষয় ছিল। কিন্তু হ্যাঁ, গান্থারকে সে আজকে টক্কর দেওয়ার চেষ্টা তো করেছে। আর গান্থার এই ম্যাচে প্যাট ম্যাকাফিকে এমনভাবে মারছিল যেন মানে প্যাট ম্যাকাফি গান্থারের সামনে কিছুই না, মানে প্যাট ম্যাকাফিকে হারানো তার কাছে কোনো ব্যাপারই না, জাস্ট প্যাট ম্যাকাফির সাথে গান্থার মজা করছে। কিন্তু তবু প্যাট ম্যাকাফি নিজের তরফ থেকে 100% দেওয়ার চেষ্টা করেছে। আর আমরা দেখেছি পুরো ম্যাচে মাইকেল কোল প্যাট ম্যাকাফিকে সাহায্য করছিল। প্যাট ম্যাকাফি গান্থারকে কিছু চপস মারার চেষ্টা করেছে, কিন্তু গান্থারের তরফ থেকে একটা চপ খেয়েই প্যাট ম্যাকাফির অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু তবু প্যাট ম্যাকাফি এই ম্যাচের কোনো অংশে গান্থারকে ভয় পায়নি, পুরো তার চোখে চোখ রেখে এই ম্যাচে তার সাথে কম্পিট করে গেছে। আর এই ম্যাচে গান্থারকে বুঝিয়ে দিয়েছে হয়তো গান্থার এই ম্যাচে মানে তার উপর বেশি ভারী পড়ছে, কিন্তু তবু প্যাট ম্যাকাফি সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয় কাউকে। তো প্যাট ম্যাকাফি গান্থারকে পুরোপুরি টক্কর দেওয়ার চেষ্টা করলেও আলটিমেটলি সে গান্থারের উপর তার জয় আনতে পারেনি। আর আমরা দেখেছিলাম এই ম্যাচের অনেক অংশে মাইকেল কোল গান্থারকে বলছিল যে ঠিক আছে হয়ে গেছে, এবার এই ম্যাচটাকে শেষ করে দে। কিন্তু গান্থার এই ম্যাচে না তো প্যাট ম্যাকাফিকে পিন করছিল, না তো তাকে সাবমিট করাচ্ছিল, কারণ গান্থার আজকে জাস্ট প্যাট ম্যাকাফিকে মারতেই চাইছিল। তো আমরা দেখতে পাই এই ম্যাচের মাঝখানে মাইকেল কোলও ইন্টারফেয়ার করার চেষ্টা করে, যেখানে সে সবার প্রথমে আসে তো প্যাট ম্যাকাফিকে সাহায্য করতে, মানে আর কি চিয়ার করতে। কিন্তু তারপর সে যখন দেখে যে প্যাট ম্যাকাফি একটা সুযোগ পেয়ে গেছে গান্থারকে পিন করার, তখন মাইকেল কোল গান্থারের পা ধরে রাখে যাতে প্যাট ম্যাকাফি তাকে তাড়াতাড়ি পিন করে দিতে পারে। কিন্তু গান্থার সেখান থেকে কিক আউট করে, আর তারপর সে মাইকেল কোলকে তুলে নেয় আর মাইকেল কোলের উপর আবার অ্যাটাক করতে যায়, কিন্তু আবার প্যাট ম্যাকাফি এসে ওখান থেকে গান্থারকে অ্যাটাক করে। আর লাস্টে আমরা দেখতে পাই এই ম্যাচে গান্থার যখন প্যাট ম্যাকাফিকে একটা পাওয়ার বোম দিয়ে দেয়, তখন প্যাট ম্যাকাফির কাছে আর কিছু করার থাকে না, তারপর একটা সুপ্লেক্স দেয়। আর তারপর যখন তার ওই চোখ হোল্ডে আটকে দেয়, তখন একবার তো প্যাট ম্যাকাফি সেখান থেকে উঠে দাঁড়িয়েছিল, যেটা মানে এটা প্রমাণ করে যে প্যাট ম্যাকাফি কতটা টাফ ফাইটার। কিন্তু আলটিমেটলি প্যাট ম্যাকাফি সেখানে আর কি ফেন্ট আউট হয়ে যায়, আর অজ্ঞান হয়ে যাওয়ার পর এই ম্যাচটা গান্থার জিতে যায়। কিন্তু এই ম্যাচটা জিতে যাওয়ার পর আমরা দেখি যে যতই হোক মানে গান্থারের মধ্যে একটু হলেও মনুষ্যত্ব আছে, আর গান্থার এই ম্যাচে প্যাট ম্যাকাফিকে লাস্টে কিছুটা সম্মান দেখিয়ে গেছে যে ঠিক আছে তোকে আমি এতটা তুই আমার সাথে এগোবি আমি ভাবিনি, কিন্তু অনেকটা এগিয়েছি সেই কারণে তোকে আমি সম্মান করি, এরকম একটু রেসপেক্ট দেখিয়ে গান্থার রিং থেকে বেরিয়েছে। তো দেখে মনে হচ্ছে প্যাট ম্যাকাফি আর গান্থারের যা রাইভেলারি, যা ফিউড, যা স্টোরি লাইন চলার ছিল সেটা ব্যাকলেশ অব্দি ছিল, আর ব্যাকলেশের পরে আর এইটা এগোবে না। আর এখন যেমন রিউমার আসছে যে গান্থারের নেক্সট অপোনেন্ট বা গান্থারের জন্য ভবিষ্যতে ডাব্লিউডাব্লিউ যাকে প্ল্যান করে রেখেছে সে হলো বিল গোল্ডবার্গ। এবার তোমাদের মধ্যে অনেকে বলছিলে যে গোল্ডবার্গ হয়তো আজকেও আসতে পারে, কিন্তু আমি জানতাম আজকে গোল্ডবার্গের আসার কোনো রকম কোনো সম্ভাবনা সেই অর্থে নেই, কারণ এটা ব্যাকল্যাশ, তো গোল্ডবার্গ আজকে আসেওনি। আর ফাইনালি এবার কথা বলা যাক আজকের ব্যাকল্যাশের মেন ইভেন্টের, যেটা ছিল জন সিনা ভার্সেস র্যান্ডি অর্টনের মধ্যে ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ। সবার প্রথমে জন সিনা সেই একই রকম এন্ট্রেন্স হয় যেখানে কোনো আর কি আলো জ্বলে না, কিছু জ্বলে না, একদম একটা ডাল এন্ট্রেন্স, সেটা জন সিনার হয়, যেটাও দেখতে ভালো লাগে। আর তারপর হয় র্যান্ডি অর্টনের এন্ট্রেন্স, আর র্যান্ডি অর্টন যেহেতু হোম টাউন বয় ছিল আজকে, তো আজকে র্যান্ডি অর্টনের এন্ট্রেন্সে একটা হিউজ পপ পেয়েছিল র্যান্ডি অর্টন, সবাই তার গান গাইছিল। তো র্যান্ডি অর্টনের জন্য আজকে ফুল সাপোর্ট ছিল। তো ম্যাচটা শুরু হয়, এবার এই ম্যাচটাকে নিয়ে আমি কী কথা বলবো। আমি একটা জায়গায় ভুলছিলাম, আমি ভেবেছিলাম এই ম্যাচটা আমাদের রাসেলমেনিয়া নাইট 2 এর মতোই ডিসঅ্যাপয়েন্ট করবে, যেটা আমি আমার প্রেডিকশন ভিডিওতে বলেছিলাম। কিন্তু এইখানে আমি সম্পূর্ণরূপে ভুলছিলাম, কারণ এই ম্যাচটা আমাদের কোনো রকম কোনো ডিসঅ্যাপয়েন্ট করেনি। উল্টে আমি তো বলবো এই ম্যাচটা একটা দুর্দান্ত ভালো ম্যাচ ছিল। তো এই ম্যাচের আমি যদি মানে একদম শর্টে কথা বলি, তো এই ম্যাচে আমরা মাল্টিপল ফিনিশার্স দেখেছিলাম, মানে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট আর কেউ তো এই ম্যাচে ভরে ভরে ছিল। না জানি র্যান্ডি অর্টন কতগুলো আর কেউ মেরেছিল এই ম্যাচে জন সিনাকে। একটা সময় আমরা এটাও দেখেছিলাম জন সিনা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মেরেছিল, আর সেটাকে কাউন্টার করে র্যান্ডি অর্টন সেটাকে আর কেউতে কনভার্ট করে দিয়েছিল। তাছাড়া এই ম্যাচে আমরা এটাও দেখেছি যে এই ম্যাচে কেউ মানে অত সহজে তো কি মানে পিন করতে পারেই না অপোনেন্টকে, দুজনই কিক আউট করতে থাকে, জন সিনাও কিক আউট করে, র্যান্ডি অর্টনও কিক আউট করে, রেফারির পর রেফারি মার খেয়েছে এই ম্যাচে। একটা সময় আমরা দেখেছি যে জন সিনা র্যান্ডি অর্টনের মধ্যে রিংয়ের বাইরে অ্যাকশন চলতে থাকে, যেখানে জন সিনা র্যান্ডি অর্টনকে টেবিলে তুলে ফেলতে যায়, কিন্তু র্যান্ডি অর্টন জন সিনারই মানে ফিনিশার যেটা ছিল অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট, সেইটা প্রথমে অ্যানাউন্সার টেবিলে মারে, তারপর একটা টেবিল সেট আপ করে, সেখানেও একটা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মেরে দেয় জন সিনাকে। তো আজকে জন সিনার ফিনিশার জন সিনার উপরই দুবার র্যান্ডি অর্টন অ্যাপ্লাই করেছিল। তো একবার র্যান্ডি অর্টন পয়েন্ট কিক মারতে গেছিলো, কিন্তু সেটা ফেল হয়, তারপর মানে জন সিনার তরফ থেকে আমরা সুপার অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্টও দেখি, কিন্তু সেখান থেকেও র্যান্ডি অর্টন কিক আউট করে।
তো একটা সময় আমরা দেখি যে জন সিনা আর কিছু করতে না পেরে একটা বেল্ট নিয়ে আসে, মানে সেই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটাকে নিয়ে এসে র্যান্ডি অর্টনকে মারতে যায়, কিন্তু র্যান্ডি অর্টন সেটাকে ডাক করে আর সেটাকে রেফারির গায়ে লাগে, যেটা ছিল সেকেন্ড রেফারি। তো সেই রেফারিটাও পড়ে যায়। তো তারপর র্যান্ডি অর্টন একটা আরকেও মেরেছিল, আর সেখানে জন সিনা শেষ হয়ে গেছিলো, কিন্তু গুনার জন্য কোনো রেফারি ছিল না। তো আমরা দেখতে পাই সেখানে ডাব্লিউডাব্লিউর বিভিন্ন অফিসিয়ালসরা চলে আসে, সেখানে নিক অল্ডিস চলে আসে রেফারিকে চেক আউট করতে থাকে, কিন্তু র্যান্ডি অর্টনের তখন মাথা অলরেডি খারাপ হয়ে গেছিলো, কারণ এত কিছু করেও সে মানে জন সিনাকে হারাতে পারেনি। তো আমরা দেখতে পাই র্যান্ডি অর্টন একে একে প্রত্যেকটা অফিসিয়ালসকে, মানে সবার প্রথমে নিক অল্ডিসকে দিয়ে শুরু হয়, তারপর সেখানে যতগুলো ডাব্লিউডাব্লিউর অফিসিয়াল ছিল সবাইকে র্যান্ডি অর্টন একটা করে আরকেও মারে। তো এই এতগুলো আরকেও মারার পর র্যান্ডি অর্টন তারপর আর কি একটা পয়েন্ট কিকের জন্য যায়, মানে জন সিনাকে একটা পয়েন্ট কিক মেরে এবার এই পুরো চ্যাপ্টারটাকেই শেষ করে দেবে। কিন্তু তখন আমরা দেখতে পাই তার মাঝখানে চলে আসে আর-ট্রুথ, আর আর-ট্রুথ এসে আর কি কাকতি বিনতি করতে থাকে যে না না জন সিনা ভালো মানুষ, জন সিনাকে পয়েন্ট কিক মারতে না। তো র্যান্ডি অর্টন আবার পুরো জেতার মুখ থেকেও এসে, মানে জেতার মুখে এসেও আর জিততে পারে না। তো ফ্রাস্ট্রেশনের সাথে সে আর-ট্রুথকেও একটা আরকেও মেরে দেয় আর বলে তুই এটা কী করলি, তুই কেন মাঝখানে আসতে গেলি। আর এইসব করতে করতেই জন সিনা সুযোগ পেয়ে যায়, আর জন সিনা সেই বেল্টটাকে তুলে মানে সবার প্রথমে র্যান্ডি অর্টনকে দিয়ে দেয় একটা লো ব্লো, আর তারপর একটা বেল্টের বাড়ি র্যান্ডি অর্টনকে মারে। আর ওই দিক থেকে একটা রেফারি কোনোভাবে সেই সময় রিংয়ে চলে আসে, আর 1 2 3 পিন হয়ে যায়, আর জন সিনা র্যান্ডি অর্টনকে পিন করে এই ম্যাচটা জিতে তার আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ নিজের কাছে রেখে দেয়, আর তারপর সেটাকে নিয়ে সেলিব্রেট করতে থাকে। আর জন সিনা তারপর বলে যে না তো তার কোনো লাইট চাই, না তো তার কোনো মিউজিক চাই, আর সবাইকে দেখে নিতে বলে যে লাস্ট রিয়েল ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন কেমন দেখতে হয়। আর এইভাবেই র্যান্ডি অর্টনকে হারিয়ে জন সিনা আজকে তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিয়েছে, আর এখনও সে হয়ে আছে লাস্ট রিয়েল ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন। তো র্যান্ডি অর্টনকে তো সে ওভারকাম করে নিয়েছে, এবার দেখা যাক তার জন্য নেক্সট কি। কিন্তু দেখে মনে হচ্ছে নেক্সট স্যাটারডে নাইটস মেন ইভেন্টের জন্য তার আর আর-ট্রুথের ম্যাচ হতে পারে, কারণ আর-ট্রুথ যেমন আজকে জন সিনাকে বাঁচাতে এসেছিলো, যেমন যখন মানে ব্যাকল্যাশের পর প্রেস কনফারেন্স হচ্ছিলো, শুধু সেখানেও আর-ট্রুথ এসেছিলো আর কি জন সিনাকে কংগ্রাচুলেট করতে, আর জন সিনা তাকে বলেছিল আর একটা কথা বললে তাকে এসে দেখে নেবে। আর তারপর যখন আর-ট্রুথ আরও কিছু বলতে যায়, তখন সেই মানে প্রেস কনফারেন্স যে টেবিলে হচ্ছিলো সেই টেবিলেই আর-ট্রুথকে একটা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মেরে জন সিনা সেখান থেকে চলে যায়। তো দেখে মনে হচ্ছে জন সিনা আর আর-ট্রুথের মধ্যে কোনো একটা ফাংশন ডাব্লিউডাব্লিউ চালাতে পারে, কিন্তু আপাতত আজকে ব্যাকল্যাশের জন্য র্যান্ডি অর্টনকে জন সিনা হারিয়ে দিয়েছে, যদিও র্যান্ডি অর্টন মানে জয়ের খুবই কাছে চলে এসেছিল। তো যাই হোক, এই ছিল আজকের ব্যাকল্যাশ প্রিমিয়াম লাইভ ইভেন্ট। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আমি বলবো একটা ডিসেন্ট লাইভ ইভেন্ট ছিল, মানে ভালো ছিল, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়েছে বলে বলবো না, কিন্তু দেখার মতো ইভেন্ট ছিল। তো তোমাদের এই ইভেন্টটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। তার সাথে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিয়েছো, আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। আর বাকি তোমাদের সাথে কথা হবে পরের ভিডিওতে। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে ফলো করতে চাইলে তার লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা ফলো করে আসতে পারো। তো যাই হোক না কেন, বাকি যেমন বললাম তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।